ভূতের বাড়ি গল্প প্রথম পূর্ব। উফ, আমি আর হাঁটতে পারছি না তমজিত। আমার পা প্রচণ্ড ব্যথা করছে। আর কতক্ষণ তমজিত আমরা এইভাবে পালিয়ে বেড়াবো? আচ্ছা, আমরা একে অপরকে ভালোবেসে কি অপরাধ করেছি যে বাবা আমাদেরকে মেনে নিতে পারছে না? আমি তৃষিতাকে বললাম, হয়তো আমি গরিব বলে, আর এটাই আমার অপরাধ। কিন্তু আমি এইসব ধনী গরিব কিছু বুঝি না, আমি শুধু তোমাকে বুঝি তমজিত। আর যতদিন না বাবা আমাদেরকে মেনে না নিচ্ছে ততদিন আমরা ওদেরকে ধরা দেব না। ওরা যতই খুঁজুক, পুলিশ লাগিয়ে দিক আমাদের পেছনে, আমরা কিছুতেই ধরা দেব না। 2 বছর ধরে আমরা প্রেম করছি, আমি আর তৃষিতা। তা একদিন আমরা ঠিক করি যে আমরা বিয়ে করব। আমাদের পরিবার থেকে এই বিয়েটা মেনে নিলেও তৃষিতার বাবা কিছুতেই এ বিয়ে মানতে রাজি নন। উনি খুবই অহংকারী একজন মানুষ। টাকা থাকলে যা হয়, ধরাকে সরা জ্ঞান করত, যখন তখন যাকে তাকে অপমান করে। আর গরিবরা তো তার দু চোখের বিষ। তাই ঠিক করি আমরা পালাবো। তাতেও শান্তি নেই, নিজের ক্ষমতার জোরে আমাদের পেছনে পুলিশ পর্যন্ত লাগিয়ে দিয়েছে আমার হবু শ্বশুরমশাই। পুলিশের তাড়া খেয়ে মুম্বাই থেকে পুনেতে এসে উপস্থিত হয়েছি আমরা দুজনে। সারাদিন পালিয়ে পালিয়ে বেড়াতে বেড়াতে আমরা বেশ ক্লান্ত হয়ে পড়েছি। এই জায়গাটা বেশ নিরিবিলি আর শান্ত। তারই মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। কোথায় যাব কোনো গন্তব্যস্থল জানা নেই। কাছে পিঠে দেখলাম একটা বাড়ি দেখা যাচ্ছে। ভাবলাম আজকের রাতটুকুর জন্য এই নিরিবিলি জায়গাটা বেশ নিরাপদ হবে। মানুষের আনাগোনাও অনেক কম। চট করে পুলিশ এখানে আমাদের খুঁজতেও আসবে না। বাড়িটার সামনে যেতেই একটু অবাক হলাম। দেখে মনে হচ্ছে বাড়িটিতে কোনো মানুষের বসবাস নেই। কি রকম একটা ভুতুড়ে বাড়ি বলে মনে হচ্ছে। অনেকদিন অব্যবহার এর ফলে বাড়ির রং চটে ভেতরের সাদা বর্ণ চুন বেরিয়ে পড়েছে। দেওয়ালের কিছু কিছু জায়গায় শাওলা জমে রয়েছে। বাড়ির ধারের একটা তেলাচ্চু পাতা গজিয়ে ঘরের চাল বরাবর উঠে গিয়েছে। পুরো জঙ্গলি ঘরের মতো লাগছে। এই সময় তৃষিতা বলে উঠল, আমাদের এখানে থাকতে হবে, ইস্কি নোংরা। আমি বললাম, দেখো এই জায়গাটা কিন্তু আমাদের জন্য নিরাপদ। তাতে আমরা পুলিশের সন্দেহের বাইরে থাকব। তৃষিতা হাসি মুখে বেশ উচ্ছ্বাসিতভাবে বলে, বাহ, তোমার দেখছি খুব বুদ্ধি। আমি হেসে বললাম, তা ঠিক বলতে পারবো না, কিন্তু তোমার বাবাকে টাইট দিতে গেলে এটাই একটা রাস্তা। ভগবান বোধহয় আমাদের ওপর সহায় আছে, তাই দরজায় কোনো তালা দেওয়া ছিল না। শুধু একটা মরচে ধরা ছিটকিনি লাগানো ছিল। সেটা জোরে টানতে প্রথমে খুলেছিল না, আবার চেষ্টা করতেই জং ছেড়ে বেরিয়ে এলো। ছিটকিনি খুলে আমরা ঘরে প্রবেশ করলাম। ঘরে ঢুকতেই তৃষিতা খুব কাশতে শুরু করে দিল। এতদিন ধরে ঘরটা বন্ধ ছিল বলে হয়তো ঘরে ধুলো ময়লা জমা হয়েছে। আমারও বেশ কাশি পেলে। মুখে হাত দিয়ে একটু খুক খুক করে কেশে নিলাম। তারপর আমার ব্যাগ থেকে জলের বোতলটা বার করে তৃষিতাকে দিলাম। খেয়ে ওর কাশিটা একটু কমল। ঘরের চারিদিকটা একবার চোখ বুলিয়ে নিলাম। দেখলাম 2-3 জন থাকার মতো একটা ঘর। ঘরে একটা পালঙ্ক রয়েছে, 2 জন শোয়ার মতো একটা পালঙ্ক। ঘরের এক পাশে রয়েছে একটা শোকেস। এই দিকের দেওয়ালে পুরানো রং চটে যাওয়া একটা আলমারি। সামনের দেওয়ালে একটা ঘড়ি দেখা যাচ্ছে, কিন্তু সেটা 10টা বেজে বন্ধ হয়ে গেছে। ঘরের একদম ভেতরে রয়েছে একটা রান্নাঘর। এছাড়া রয়েছে সামনে 2টো চেয়ার, একটা টেবিল ও আরও নানারকম জিনিসপত্র। ঘরের সব জিনিসপত্রই বেশ সাজানো গোছানোই রয়েছে। শুধু অনেকদিন ধরে পড়ে থাকার ফলে গায়ে ধুলো ময়লা জমে রয়েছে। আমার মনে একটা খটকা লাগলো যে বাইরের দরজায় কোনো তালা মারা ছিল না, অথচ বাড়ির কোনো কিছুই চুরি যায়নি। এখানে কি চোরের অভাব আছে বলে একটু মুচকি হাসলাম। আমার ভাবা দেখে তৃষিতা বলল, কি সেই থেকে ভাবছো বলো তো? জায়গাটা বেশ নিরাপদ বলো, পুলিশ অত সহজে আমাদের খুঁজে পাবে না। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ, যেখানে চোর আসে না সেখানে পুলিশের আসার কোনো সম্ভাবনাই নেই। খাটের সামনে একটা জানলা দেখা গেল। জানলার কাছে গিয়ে দুহাত দিয়ে জানলার পাল্লাটা দুটো মেলে দিলাম। আকাশে বিকেলের গোধূলির হালকা আলো এসে প্রবেশ করল ঘরে। ফলে এতদিনের যে একটা ঘুটকো গন্ধ জমাট বেঁধেছিল সেটা এক নিমেষে কেটে গেল।
ঘরের এক কোণে দেখলাম একটা ঝাড়ু টানানো রয়েছে, সেটা দিয়ে তৃষিতাকে মেঝেটা পরিষ্কার করতে বললাম। তৃষিতা একটু নাক ছিটকে বলল, দাঁড়াও দিচ্ছি। থাক থাক, আর দিতে হবে না। তুমি বড়লোক বাবার আদুরে মেয়ে, তোমার দ্বারা এসব হবে না। এই বলে ঝাঁটা নিয়ে পুরো ঘরটা ভালো করে পরিষ্কার করে ফেললাম। তৃষিতা শুধু চেয়ারে বসে আমাকে দেখছে আর হাসছে। তারপর দুজনে মিলে বিছানার চাদরটা ধরে ঝাড়তে লাগলাম। পুরো ঘর ভালো করে পরিষ্কার করার পর রান্নাঘরে গেলাম। গিয়ে দেখি নানা রকম বাসনপত্র সাজানো রয়েছে একটা স্টিলের ধাতবের তাকে। তাকের পাশে রয়েছে অনেক দিনের একটা মরচে ধরা চুলা। সেটা নাড়াতে বুঝলাম ভেতরের অল্প একটু কেরোসিন তেল আছে। রান্নাঘরের চারিদিকটা ভালো করে চোখ বুলাতেই দেখতে পেলাম প্লাস্টিকের বোতলে জমা রয়েছে কিছুটা কেরোসিন তেল। তৃষিতার দিকে দৃষ্টি ফেলে বললাম, তুমি রান্না বান্না করতে জানো না কি? এটাও আমাকেই করতে হবে? না মানে জানি, ওই আর কি মাকে ভাত আর ডাল করতে দেখেছি, ওটাই মোটামুটি পারি, ওতেই হবে। কিন্তু ঘরেতে কোনো চাল ডাল নেই, তাহলে উপায়? চিন্তা করো না, আমি বাইরে থেকে নিয়ে আসছি। আমি বাইরে বেরোতে যাচ্ছি, অমনি পেছন থেকে ডাক দিয়ে তৃষিতা বলল, সাবধানে যেও। মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে চলে এলাম বাইরে। এখান থেকে অনেকটা দূরে একটা বড় বাজার দেখতে পেলাম। প্রচুর লোকে গমগম করছে সেখানে। আমি বেশি কথা না বাড়িয়ে চাল, 250 মাংস, আলু আর কিছু মশলা নিয়ে চুপি চুপি চলে এলাম নিজের যথাস্থানে। এসে দেখি হাঁড়ি, কড়া আরও কিছু বাসনকাসন ইতিমধ্যে রেডি করে ফেলেছে ও। দেখে বেশ ভালো লাগলো। এত বড়লোকের মেয়ে হয়েও কত তাড়াতাড়ি মানিয়ে নিচ্ছে। বাজারের থলিটা বাড়িয়ে দিলাম তৃষিতার দিকে। এই নাও চাল, মাংস, মশলা। ও একটু গলা উঁচু করে বলে উঠল, একই মাংস এনেছ কেন? আমি তো মাংস রান্না করতে পারি না, তোমাকে রান্না করতে হবে না, আমি ওটা করে দেব। তৃষিতা একটু হেসে বলল, আমার সোনাটা। ঠিক আছে ঠিক আছে, আর তেল দিতে হবে না। দেখতে দেখতে বাইরে দিন শেষ হয়ে সন্ধে নেমেছে। বাড়ির এক কোণে একটা টিউবলাইট ছিল, কিন্তু সেটা অনেকদিন পরে থেকে খারাপ হয়ে গেছে। ফোনের আলো জ্বালানো যাবে না, কারণ পুলিশের ভয়ে ওগুলো সুইচ অফ করে রেখেছি। অগত্যা বাজার থেকে একটা মোমবাতি এনেছিলাম, সেটাই জ্বালালাম। বহু কষ্টে চুলোটা জেলে রাতের রান্নাটা হলো। ভাত আর মাংসের ঝোল। বেশ মজা করে আমরা দুজনে রেঁধে খেয়ে দিয়ে নিলাম। রাতে বিছানায় দুজনের শরীরটা মেলে দিয়ে শুয়ে আছি। হাত ঘড়িতে তখন 10টা বাজে। মনে হচ্ছিল যেন স্বর্গে আছি। জ্যোৎস্না রাতে চাঁদের আলো খাটের সামনের জানলাটা ভেদ করে তৃষিতার মুখে এসে উপচে পড়ছে। কি যে অপরূপ দেখাচ্ছে তৃষিতাকে বলার ভাষা নেই। অপলক চোখের দৃষ্টি দিয়ে ওকে মুগ্ধ হয়ে দেখছি, আর না বলে থাকতে পারলাম না। বললাম, তোমাকে না আজ অপরূপ সুন্দর দেখাচ্ছে? আমার কথা শুনে ও একটু মৃদু হেসে বলল, তাই বুঝি? তার মানে অন্য সময় আমাকে সুন্দর লাগে না? আরে না গো, তোমাকে সব সময় সুন্দর লাগে, কিন্তু আজকে তোমাকে একটু বেশি সুন্দর দেখাচ্ছে। ধ্যাত, ভীষণ লজ্জা পেয়ে তৃষিতা আমার বুকে মুখ লুকালো। আমি একটু স্নিগ্ধ হেসে বললাম, এই লজ্জা পাচ্ছ কেন? সত্যি কথাই তো বললাম। এই শোনো না, কি হয়েছে? আমার না তোমার ওই মিষ্টি গলায় একটা গান শুনতে ইচ্ছা করছে। তৃষিতার এই একটা ভালো গুণ আছে যে ও খুব ভালো গান গায়। সেই কবে কলেজের ফাংশনে ওর গান শুনেছি, সেই থেকেই তো ওর প্রেমে পড়ে গেছি আমি। তারপর থেকে ওর সঙ্গে মেলামেশা শুরু হলো, আর থামল না। যতদিন যায় আমি ওর প্রেমে আরো গভীরে চলে যেতে লাগলাম। একটা মিষ্টি কণ্ঠে আমার ভোর কাটল। দেখলাম তৃষিতা ইতিমধ্যে একটা গান শুরু করে দিয়েছে। ওগো চাঁদ, তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে। কি সেই মধুর কণ্ঠ আমার কানে যেন মধু ঢালতে লাগলো। গান শুনতে শুনতে কখন যে আমাদের দুজনের চোখে তন্দ্রা নেমে এসেছিল, আমরা নিজেরা সেটা বুঝতে পারিনি। রাত তখন খুব গভীর। হঠাৎ কি একটা কারণে তৃষিতার ঘুম ভেঙে যায়। জল তেষ্টা পেয়েছে তার। মধ্যরাতে তৃষিতার জল খাওয়ার অনেক দিনের অভ্যাস। চারিদিক তখন খুবই নিস্তব্ধ। বাইরে রাস্তার কিছু কুকুরের চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। দেওয়ালে টাঙানো নিজের ব্যাগ থেকে জলের বোতলটা বার করে ধগ 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 করে কিছুটা জল মুখে ঢেলে দিল।
আহ, গলাটা ভিজল। বোতলের মোকা মুড়ে পুনরায় ব্যাগ রেখে দিয়ে যখন শুতে যাবে, ঠিক তখনই চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পেল তৃষিতা ঘরের মধ্যে টেবিলের সামনে কে যেন মূর্তির মতো একঠায় বসে আছে। দ্বিতীয় পর্ব শীঘ্রই আসতে চলেছে, ততক্ষণ সঙ্গে থাকুন। আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। যখন এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড হবে তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।